পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট শেখ হাসিনার নিকট পেশ করা মাত্র শেখ হাসিনা তা ছুঁড়ে ফেলে দেন। বলেন কি আবুল তাবুল রিপোর্ট। তিনি ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতে বলেন। আবারও শেখ হাসিনা তলব করেন বিডিআর হত্যাকাণ্ড তদন্তের সমন্বয়কারী প্রাক্তন সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও তিনি রিপোর্ট পরিবর্তন না করে আগের রিপোর্ট জমা দেন। এরপরে আবার 19শে অক্টোবর 2009 তারিখে আমাকে আবার ডাকা হয়। আমি সেই রিপোর্ট কোনোটা চেঞ্জ করি নাই। শেখ হাসিনা বলেন, হাউ ডিয়ার ইউ আর। ক্যাপ্টেন বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সাথে আমার পক্ষে বেইমানি করা সম্ভব না। আমাকে তখন জিজ্ঞাসা করা হয় যে হাউ ডিয়ার ইউ আর। আমি একটাই উত্তর দিছিলাম যে আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো। এরপর পিলখানা হতে গুম করা হয় সেনাবাহিনীর অত্যন্ত চৌকস এবং মেধাবী এই অফিসারকে। 361 দিন গুম করে পরবর্তীতে 5 বছর জেল খাটানো হয়। হতে হয় চাকুরি হতে বরখাস্ত। জেল পরবর্তী জীবনও তিনি দেশে থাকতে পারেননি। পিলখানা হত্যাকাণ্ডের পর এমন শত শত সৎ নির্ভীক মেধাবী সেনা অফিসারদের এমন পরিণতি ভোগ করতে হয়েছে। তাদের অপরাধ ছিল পিলখানায় কি ঘটেছিল, কেন ঘটেছিল, কারা এই ঘটনার পিছনে ছিল তদন্ত করে বের করার দাবি করা। 25 ফেব্রুয়ারি 2009 সাল, সময় সকাল 9টা। পিলখানার দরবার হলে উপস্থিত হাজার হাজার জওয়ান। বক্তব্য দিচ্ছেন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ। বক্তব্য চলাকালে জওয়ানেরা কিছু বিষয় নিয়ে হট্টগোল করেন। হঠাৎ পিলখানার অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে কিছু বিপদগামী সদস্য মুখে পোশাক পরিধান করে সশস্ত্র আক্রমণ শুরু করে। কতটা পরিকল্পিত হলে এমন একটি জায়গায় এইরকম সংঘবদ্ধ আক্রমণ করা যায়, ঘটনা এত দ্রুত বদলায়, তা আমাদের চিন্তাকেও হার মানায়। বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ তাৎক্ষণিক সেনা প্রধান এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে কল করেন। দ্রুত সেনাবাহিনী পাঠানোর অনুরোধ করেন। আশ্বাস দেওয়া হয় দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়ার। সময় গড়িয়ে যায় 1 ঘন্টা, 2 ঘন্টা। সারা দেশের মানুষ দেখতে থাকে তাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের উপর নির্মম গণহত্যা। গুলি লাগছে। আমি এইভাবে আসতো এখান থেকে, মানে র্যাব বলছে যে তাড়াতাড়ি দৌড়ে চলে আসেন। আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা শরীরে লাগছে। সশস্ত্র বাহিনীর যে কোনো বিদ্রোহ তারা নিজেরাই দমন করবে, এটাই নিয়ম। সেই দিন হাজার হাজার সেনা এবং র্যাব সদস্য অফিসার বিন্দু বারবার অপারেশন চালাতে চাইলে তাদের নিবৃত্ত করা হয়। তাৎক্ষণিক অনেককে করা হয় সাসপেন্ড, ফিরিয়ে আনা হয় সেনানিবাসে। ঘটনার অন্তরালে পিলখানায় চলে একের পর এক অফিসার হত্যাকাণ্ড। কি বিভৎস নারকীয় কায়দায় এক একটি অফিসারকে হত্যা করা হয়, তা মানুষের চিন্তাকেও হার মানায়। হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়, লাশ কেটে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়। বাহাতে রিং ফিঙ্গারে তুমি কথা বলো, আমি কথা বলতে পারতেছি না। কত যে ভালোবাসতো আমাদেরকে। আল্লাহ আমাকে দেখতে দাও ভাই, দেখতে দাও। আল্লাহ জয় ভাই। পরিবারের সদস্যদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। রাজনৈতিকভাবে পিলখানার সমস্যা সমাধানের নামে আওয়ামী লীগের বেশ কিছু নেতা যাওয়া আসা শুরু করেন পিলখানার অভ্যন্তরে। মনে করা হয় তারা নিজেরাই হত্যাকাণ্ডের তদারকি করছিলেন। রাতে এত গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টিও আমাদের অবাক করে। দীর্ঘ একটি সময় বিদ্যুৎহীন থাকে পিলখানা এবং আশেপাশের এলাকা। মনে করা হয় পিলখানায় কিলিং মিশনে অংশ নেওয়া দেশি এবং বিদেশি এজেন্টদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতেই এই লোডশেডিং নাটক। এভাবে সময় গড়ায়। পিলখানার অভ্যন্তরে খুঁজে খুঁজে, এমনকি মোবাইল নম্বর ট্র্যাক করে, অবস্থান শনাক্ত করে সেনা অফিসারদের হত্যা করা হয়। পুরো 36 ঘন্টা
শুধুমাত্র রাজনৈতিকভাবে সমাধানের আশ্বাস দিয়ে 57 জন সামরিক বাহিনীর অফিসার সহ শতাধিক মানুষকে হত্যার সুযোগ করে দেওয়া হয়, যা বাংলাদেশের ইতিহাস কেন পুরো বিশ্বের ইতিহাসে বিরল। ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের দাবি করতে গিয়ে শত শত সেনা অফিসার গুম, কারাবন্দী, চাকরিচ্যুতির শিকার হন। এমনকি অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিডিআর হত্যাকাণ্ডের জন্য আজ পর্যন্ত যে বিচার হয়েছে তার তদন্ত করেছেন পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। যে তদন্ত কোনো মহলে গ্রহণযোগ্য হয়নি। এই কাহার আকন্দ 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা কর্তৃক নৌকা মার্কার প্রার্থী হিসেবে ঘোষিত হন। বুঝার আর বাকি থাকে না কিছুই। মূলত পিলখানা হত্যার আসল রহস্য ফাঁসের পুরস্কার এটি। পিলখানা হত্যার পুরো ঘটনাটি বিচার বিশ্লেষণ করলে একজন সাধারণ মানুষও বুঝতে পারবেন এটা একটি পরিকল্পিত হত্যা। যে হত্যায় শেখ হাসিনা স্বয়ং এবং বিডিআর যে দেশের জন্য আতঙ্কের নাম সেই ভারত জড়িত। এই হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। পিলখানার এই হত্যাকাণ্ড রহস্যঘেরা এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা বাংলাদেশের মানুষ আজও জানতে পারেন। বিডিআর সদস্যদের কি এমন আক্রোশ ছিল তারা সেনা হত্যাকে সমাধান মনে করলো? বিডিআর সদর দপ্তরে সেনা হত্যার এত আয়োজন সম্পূর্ণ হয়ে গেল, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা তার টেরই পেল না। 25 ফেব্রুয়ারি দরবার হলে বিডিআর সদস্যরা তাদের দাবি দেওয়াগুলো নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন না করে ডাইরেক্ট সেনা হত্যা শুরু করার কারণ কি? 25 তারিখ বিডিআর যখন সেনাবাহিনীর সদস্যদের হত্যা শুরু করলো, তখন বাহির হতে কিছু মানুষ কালো গাড়িতে করে কেন এবং কিভাবে প্রবেশ করলো? বিডিআর সদর দপ্তরে সেদিন কিলিং মিশনে অংশ নেওয়া একদল নরপিশাচ অবস্থান করছিল বলে জানা যায়। এরা কারা এবং কোন দেশের? সেনাবাহিনী কেন দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করলো না? প্রধানমন্ত্রী বিডিআর ডিজিকে কেন আশ্বস্ত করলেন সেনাবাহিনী আসছে এবং সত্যি সত্যি তিনি সেনাবাহিনীকে পাঠালেন না? এইরকম অবস্থায় সারাদিন বিভিন্ন টাল বাহানায় সরকার কেন সময় ক্ষেপণ করলো এবং সেনা সদস্যদের হত্যার সুযোগ করে দিল? কেন রাতে হঠাৎ করে এইরকম গুরুত্বপূর্ণ একটি এলাকায় বিদ্যুৎ চলে গেল এবং হাজার হাজার সদস্য পালিয়ে গেল? প্রশ্ন উঠেছে, মূলত মূল হত্যাকারীদের নিরাপদে বের করে দেওয়ার জন্যই কি এই আয়োজন? এইরকম ঘটনায় সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিডিআর কার্যালয়ে আলোচনা না পাঠিয়ে হাসিনার খুব ঘনিষ্ঠ কিছু মানুষকে কেন পাঠালেন? বিডিআর হত্যাকাণ্ডের পর যেই ব্যক্তি এ বিষয়ে মুখ খুলতে চেয়েছে, কেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে? কেন অসংখ্য সামরিক অফিসারকে হয় গুম, না হয় বাধ্যতামূলক অবসর, এমনকি বোমা হামলার মতো মিথ্যা মামলায় দেশপ্রেমিক সেনা সদস্যদের জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে? কেন আজ পর্যন্ত একটি স্বচ্ছ তদন্ত রিপোর্ট আমরা পেলাম না? ভবিষ্যৎ স্বাধীন এবং উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য পিলখানা হত্যার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।